প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তো চলো আমরা আজকে সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় থেকেই শুরু করে দিই। তো আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম লিসনটা হচ্ছে প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে এই অধ্যায়টা থেকে আমরা আগেই জেনে নিই এই অধ্যায়টা থেকে আমরা প্রথমে কি কি শিখতে পারবো। তো এই অধ্যায় শেষে আমরা জানতে পারবো ব্যক্তিগত জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার কিভাবে আমরা ব্যাখ্যা করব, কর্মক্ষেত্র তথ্য প্রযুক্তি কিভাবে আমরা ব্যবহার করব এবং সেগুলোকে চিহ্নিত করতে পারবো, কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো এবং সর্বশেষে আমরা জানতে পারবো সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব এবং মূল্যায়ন আমরা কিভাবে করব। তাহলে প্রথম পার্ট একে প্রথম পার্ট একের নাম হচ্ছে তোমাদের ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তোমরা আমার পড়াগুলোর সাথে বইয়ের পড়াগুলো মিলাবে, তাহলে অনেকটাই পেয়ে যাবে। তো বইয়ের মধ্যে যেগুলো নেই সেগুলো থেকে আমি মিলিয়ে বলে দিচ্ছি। আর এই আমার লেকচারটা দেখে ফেললে তোমাদের বই পড়াটা এবং পরীক্ষা অ্যান্সার করাটা খুবই ইজি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের বইয়ের প্রথম পার্টটা আছে হলো ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি আর ব্যক্তিগত জীবনটা কি? ব্যক্তিগত জীবনটা হচ্ছে আমাদের পার্সোনাল লাইফ। আমাদের পার্সোনাল লাইফ বলতে কি, যেমন আমাদের নিজস্ব একটা নাম আছে, আমরা কোনো একটা স্কুলে পড়ি, এগুলো হচ্ছে আমাদের পার্সোনাল লাইফ। প্লাস আমি বাসায় যে আমি কিভাবে লাইফ লিড করতেছি, এই টোটাল মানে তুমি একটা ব্যক্তি জীবনে যেরকম জীবনযাপন করো সেগুলো হচ্ছে তোমার পার্সোনাল লাইফ। আর পার্সোনাল লাইফের সাথে যেমন পৃথিবীতে নতুন নতুন প্রযুক্তির জন্ম হইতেছে এবং আমরা হয়তো তার সবগুলো আমরা জানিও না, তাই সেগুলো হয়তো আমাদের জীবনে কোনো কোনো প্রভাব ফেলতেও পারবে না। কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি এমন একটি প্রযুক্তি যেটি আমরা আমাদের সবার জীবনে কোনো না কোনোভাবে প্রভাব ফেলতেছে। যেমন আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দিই, কেউ যদি তোমার কোনো বন্ধু বান্ধবী, যেমন তোমার কোনো বান্ধবী ধরো নতুন একটা আইফোন কিনছে, হ্যাঁ, নতুন একটা আইফোন, ঠিক আছে। এখন তুমি তো অলওয়েজ অ্যান্ড্রয়েড ইউজ করো। এখন তোমার কোনো বান্ধবী যখন তুমি দেখবা যে আইফোন কিনছে, তখন তুমি স্বভাবতই চাবা যে ওই আইফোনটা যদি আমি একটু চালাইতে পারতাম। তাহলে ওর একটা প্রভাব, ওই আইফোনের প্রভাবটা তোমার উপর একটু পড়ছে। তারপর তোমার কোনো বন্ধু বান্ধবী যখন তুমি জানতে পারছো যে ওর একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, তখন কি চাবা, তুমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে ওর সাথে যদি ফ্রেন্ড রিকোয়েস্টের মাধ্যমে ওর সাথে কানেক্টেড হতে পারো। তাহলে এই ব্যাপারগুলো হইতেছে যে ব্যক্তিগত জীবনে তার তথ্য প্রযুক্তির প্রভাবটা। এছাড়া তথ্য যোগাযোগ প্রযুক্তি শুধু যে ব্যক্তি জীবনে হয় না, এটা রাষ্ট্রীয় বড় বড় বিষয় হয়ে থাকে এবং আন্তর্জাতিক জগতে ব্যবহৃত হয়ে থাকে এবং একেবারে এখন সাধারণ মানুষও সেগুলো ব্যবহার করছে। তুমি যদি চারপাশে তাকাও তাহলে তোমার চারপাশে তোমার পরিচিত মানুষেরা, তোমার আত্মীয় স্বজন, তোমার স্কুলের শিক্ষকরা, তোমার ক্লাসের বন্ধু বান্ধবরা এবং তুমি কোনো না কোনোভাবে এই প্রযুক্তি ব্যবহার করছো। যেমন তুমি সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে বাসায় যাওয়া পর্যন্ত এভরি সিঙ্গেল স্টেপে কোনো না কোনো তথ্য প্রযুক্তি ব্যবহার করছো। যেমন হতে পারে সেটা তোমার হাতের স্মার্ট ওয়াচ, হতে পারে তুমি বাসায় ঘুম থেকে উঠে নাস্তা খেতে খেতে একটু টিভি দেখলা, সেটা তোমার স্মার্ট টিভি। সেখানে তুমি ইউটিউব ছেড়ে বিভিন্ন নিউজ পোর্টাল দেখতে পারো, নিউজ দেখতেছো, অথবা তোমার কোনো পছন্দের কার্টুন তুমি দেখতেছো। তো এই ব্যাপারগুলো হইতেছে ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ছোঁয়া। আচ্ছা, এবং তোমরা যে এই যে স্ক্রিনে দেখতেছো যে এখানে কার্টুন নড়াচড়া করতেছে, তারপর লেখাগুলো, এই প্রত্যেকটা লেখাই সবগুলো হইতেছে আমাদের ব্যক্তিগত জীবনে তথ্য যোগাযোগ। তারপরে যদি যাই ব্যক্তিগত যোগাযোগ, এখন ব্যক্তিগত যোগাযোগটা কি? তোমার ক্লাসে কোনো বান্ধবী ধরো একদিন স্কুলে আসে নাই, তো তুমি কি করলা, ওর হয়তো ফোন নাম্বার নিলা বা ওর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তোমার সাথে আছে বা ওর ফেসবুকের সাথে তুমি ওর সাথে কানেক্টেড অবস্থায় আছো। তাহলে কি করবা, ওকে তুমি ওর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করবা, যে কোনো হোক, হয় মোবাইলের থ্রুতে অথবা ফেসবুকে মেসেজ অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ, যে কোনো একটা ভাবে ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করো। এই যে যোগাযোগের যে ব্যাপারটা, এই যে যোগাযোগ করার জন্য আমরা যা যা ব্যবহার করছি এবং যে যে আম, কাজগুলো করছি, এগুলোকে বলা হইতেছে মোটামুটি ব্যক্তিগত যোগাযোগ। এক্ষেত্রে কি হইতে পারে, হোয়াটসঅ্যাপ হইতে পারে, মোবাইলে কল হইতে পারে, ছোট ছোট এসএমএস হইতে পারে, ইউটিউব হইতে পারে, তারপর আর কি হতে পারে, ফেসবুকের মেসেঞ্জার হতে পারে, তারপর আর কি কি আছে, ইমো হতে পারে, তোমরা ইমোটাকে অনেকেই চিনো। তাহলে এই সব কিছুই হইতেছে ব্যক্তিগত যোগাযোগ, মানে তুমি ওর সাথে কিভাবে কানেক্টেড। আচ্ছা, যেহেতু আমরা ডিজিটাল প্রযুক্তি করতেছি, এখানে ডিজিটাল প্রযুক্তিতে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তিতে
আমাদের ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম আরো অনেকগুলো আছে। যেমন তোমরা অনেক সোশ্যাল মিডিয়ার নাম হয়তো শুনো নাই। যেমন যখন আমি যদি এখন বলি, একটা হচ্ছে লিঙ্কডইন, তারপর হচ্ছে পিন্টারেস্ট, এরকম আরো অনেক সোশ্যাল মিডিয়া আছে যেমন বিহেন্স। হ্যাঁ, এই জিনিসগুলো হইতেছে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম, যার সাহায্যে আমরা একজন আরেকজনের সাথে কানেক্টেড হইতে পারতেছি এবং তার কাছ থেকে আমি বিভিন্ন তথ্য কালেক্ট করতে পারতেছি। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে পরের টপিকে চলে যাই। আচ্ছা, এই টপিকটা হচ্ছে বিনোদন। আচ্ছা, তোমরা বিনোদনের সাথে সবাই পরিচিত আছো। যেমন বিনোদন জিনিসটা কি? আমরা গান শুনতেছি, গল্পের বই পড়তেছি, সিনেমা দেখতেছি, এই সবগুলো হইতেছে আমাদের বিনোদনের সাথে কানেক্টেড। ঠিক আছে? আগে তোমরা খেয়াল করে দেখবা, আমরা আগে গান শোনার জন্য আমরা মূলত কি ব্যবহার করতাম? ট্যাপ রেকর্ডার ব্যবহার করতাম বা সাউন্ড বক্স ব্যবহার করতাম। তারপর যদি ভিডিও দেখতাম, তাহলে কি ব্যবহার করতাম? টিভি ব্যবহার করতাম। ঠিক আছে? তাহলে কিন্তু এখন তুমি খেয়াল করে দেখো, এই যে বিনোদনের যে ব্যাপারটা, একটা ছোট্ট মোবাইলের মধ্যে কি কি আসছে? গান আসছে, MP3 গান আসছে, ভিডিও গান আসছে, 2 রকমেরই গান আসছে। এটার মধ্যে আমরা সিনেমা দেখতে পারতেছি। আবার আমরা বিভিন্ন লাইভ অনুষ্ঠান, যেমন এই যে আগামীকালকে থেকে, মানে এখন হচ্ছে 18 তারিখ, কালকে 19 তারিখ হবে, আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি, মানে আগামীকালকে থেকে ICC টুর্নামেন্ট, ক্রিকেট খেলা শুরু হচ্ছে, বিশ্বকাপ। তাহলে এই যে এই অনুষ্ঠানটা আমরা মোবাইলের সাহায্যে লাইভ দেখতে পাচ্ছি। তাহলে এই যে সম্পূর্ণ ব্যাপারটা আমরা একটা স্মার্ট ওয়েতে দেখতেছি, এই জিনিসটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তির বিনোদন। আচ্ছা, মোবাইল ফোন আরো অনেক বুদ্ধিমান যন্ত্রে পরিণত হয়েছে এখন দিন দিন। এটা আরো ছোট হইতেছে এবং আরো স্মার্ট হইতেছে। যেমন আগে যদি আমরা ক্যামেরার কথাটা বলতাম, ক্যামেরা মোটামুটি সবাই বড়লোক মানুষ ব্যবহার করতো, যারা রিচ ছিল। এক একটা ক্যামেরার দামও প্রচুর ছিল। তো এখন তোমরা দেখো, আমরা মোটামুটি মিডল এজ থেকে শুরু করে মোটামুটি ধনী পর্যন্ত সবাই আমরা আমাদের মোবাইলে ক্যামেরা আছে। তারপর আগে ক্যামেরার কথাটা যদি বাদ দিই, এখন আর কি কি আছে? যেমন গান শোনার জন্য ওই যে বললাম সাউন্ড বক্স লাগতো, আলাদা আলাদা বক্স লাগতো, মানে আলাদা আলাদা কি বলে এলিমেন্ট কিনা লাগতো বা প্রযুক্তি কিনা লাগতো। কিন্তু ওই একটা মোবাইলের মধ্যে আমি গানও নিয়ে আসছি, আমি একটা মোবাইলের মধ্যে ভিডিও নিয়ে আসছি, সিনেমা নিয়ে আসছি, সবই নিয়ে আসছি। এছাড়া আরেকটা জিনিস আসছে, এখন হইতেছে কম্পিউটার। কম্পিউটারটা এখন খুবই সহজলভ্য হয়ে গেছে। যার একটু অল্প কিছু টাকা হলে এখন কম্পিউটার কিনা নেওয়া যায়। আর তারপর কম্পিউটার বাসনগুলো আরো ছোট হইতেছে। আগে বিশাল বিশাল বড় বড় কম্পিউটার ছিল, অনেক ভারী কম্পিউটার ছিল। এখন এটা আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে, যেটাকে বলা হচ্ছে নোটবুক। আর নোটবুকের থেকে আরো একটু ছোট ভার্সন সেটা হচ্ছে ট্যাব, এবং ট্যাবের চেয়ে ছোট ভার্সনটা হইতেছে তোমাদের মোবাইল। আচ্ছা, তাহলে আমরা পরের অংশটায় যাই। পরের পার্টে আমরা দেখি কি আছে বিনোদনের পরে। জিপিএস। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে কার্টুনটা আছে, ও একটু নাচানাচি করে হাঁটতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। আর তোমরা যদি ঠিক এই যে এই ছোট্ট জায়গাটার মধ্যে দেখো, এটা দ্বারা বোঝাচ্ছে যে ও এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে এবং সেখানে একটা মার্কিং করে দিচ্ছে। তাহলে জিপিএস জিনিসটা কি? জিপিএসটাকে বলা হয়েছে, জিপিএস এর যদি ফুল মিনিংটাকে আমি বলি, গ্লোবাল পজিশনিং সিস্টেম। গ্লোবাল মানে হচ্ছে পৃথিবী, পজিশনিং মানে হচ্ছে আমি বর্তমানে পৃথিবীর যেই জায়গায় অবস্থান করছি সেটাকে, এবং সিস্টেম মানে তো সিস্টেম, এটা তো তোমরা বুঝতে পারছো। তাহলে জিপিএস এর ফুল মিনিংটা হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। পরীক্ষা আসার সম্ভাবনা আছে এই কোশ্চেনটা। আচ্ছা, এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে আমার হাতে যদি কোনো একটা ডিভাইস থাকে, সেই ডিভাইসটা দিয়ে আমি পৃথিবীর কোথায় অবস্থান করতেছি, কোন পজিশনে অবস্থান করতেছি, বা বাসায় অবস্থান করতেছি, না মাঠে অবস্থান করতেছি, না গাড়িতে অবস্থান করতেছি, না উড়োজাহাজে অবস্থান করতেছি, এই যে অবস্থান করার জায়গাটা, এই জায়গাটা কোন জায়গায় পৃথিবীর কোথায় অবস্থিত আছে, সেই জিনিসটাকে তুলে ধরতেছে, সেটাকে বলা হইতাছে জিপিএস। আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। যেমন তুমি যদি তোমার মোবাইলে কি আছে গুগল ম্যাপে চলে যাও, তাহলে গুগল ম্যাপে গিয়ে যদি তুমি লিখো বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঠিক আছে, বা তোমার বাসার ঠিকানা, হ্যাঁ, যদি লেখো তাহলে দেখতে পারবা যে বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের একটা ঠিকানা বা একটা লোকেশন এরকম দেখাচ্ছে। এই যে দেখো টিভি, আমার এইখানে ছোট্ট করে যে একটা তীর চিহ্ন উঠতেছে, যে উঠুক, এই যে দেখো পিঙ্ক কালার একটা জিনিস উঠতেছে, এরকম দেখবা বদর গার্লস স্কুল এন্ড কলেজের এইখানেও এরকম করে একটা চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে বলা হইতেছে স্যাটেলাইট, এই জিনিসটাকে বলা হইতেছে জিপিএস। আর জিপিএসটা কাজ করে কিভাবে? কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে।
পৃথিবীর অনেক দেশের নিজস্ব স্যাটেলাইট আছে। এই স্যাটেলাইটের সাহায্যে আমরা কি করি, বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের যে গাড়িগুলো আছে, আপডেটেড গাড়িগুলো আছে, সেই গাড়িগুলোর মধ্যে জিপিএস বসিয়ে দেয়, যার ফলে একজন ড্রাইভার যখন তার গাড়িটাকে ড্রাইভ করে তখন সে এই জিপিএস এর সাহায্যে দেখতে পারে তার গাড়ির অবস্থানটা কোথায় আছে, সে এখন ঢাকাতে অবস্থান করছে নাকি নারায়ণগঞ্জে অবস্থান করছে। আচ্ছা, 2018 সালের 12ই মে বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করা হয়, যা বাংলাদেশের যোগাযোগ সম্প্রচারের ক্ষেত্রে নতুন নতুন দিগন্ত উন্মোচন করে। 2018 সালের আগে আমাদের অন্যান্য দেশের জিপিএস ইউজ করা লাগতো, স্যাটেলাইট ইউজ করা লাগতো, যার ফলে আমাদের একটা বিশাল পরিমাণের টাকা তাদের স্যাটেলাইট ভাড়া করে চালানো লাগতো। এখন আমাদের নিজস্ব একটা স্যাটেলাইট আছে, আর এই স্যাটেলাইটের করার ফলে, উত্তোলন করার ফলে বা স্যাটেলাইট অবস্থান করার ফলে আমরা পৃথিবীতে 57 নম্বর অবস্থানে আছি। আচ্ছা, পরের অংশে চলে যাই। পরের অংশে কি আছে? আচ্ছা, আমরা পার্ট 2 তে চলে এসেছি। আমাদের পার্ট 2 তে আছে হলো যে ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ব্যক্তিগত জীবন অলরেডি তোমাদেরকে বলে ফেলছি যে পার্সোনাল লাইফে আমরা তথ্য যোগাযোগ, পার্সোনাল লাইফে এখন আমরা পার্সোনাল লাইফে তথ্য যোগাযোগ প্রযুক্তিটা কি কি কাজে লাগে এবং কোন কোন কাজে ব্যবহার করি সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমি টপিকগুলো একবার টু দ্য পয়েন্টে বলে যাব, তোমরা বইয়ের থেকে রিডিংটা পড়ে মিলিয়ে শেষ করে ফেলো পড়াটা। আচ্ছা, প্রথমে আসি অ্যালার্ম ও ক্যালেন্ডার। আচ্ছা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে পাশে একটা অ্যালার্ম ঘড়ির মতো বাজতেছে এবং এই পাশে কিছু একটা টু ডু ডাস্ক, এটাকে বলা হয় টু ডু ডাস্ক, মানে তুমি কখন কি কাজ করবা সেরকম একটা কিছু। ধরো আজ থেকে 2 মাস পরে তোমাদের অর্ধবার্ষিকীর মূল্যায়ন পরীক্ষা হবে বা মূল্যায়ন পরীক্ষাটা হবে, সেই মূল্যায়ন পরীক্ষাটা 2 মাস পরে আছে। হ্যাঁ, তো এই 2 মাস পরে তুমি কিভাবে রিমাইন্ডার দিয়ে রাখবে যে আমার 2 মাস পরে পরীক্ষা হবে, প্রত্যেক সপ্তাহে যাতে আমাকে মোবাইল থেকে একটা অ্যালার্ম বাজে বা রিমাইন্ডার বাজে যে এই তোমার পরীক্ষা আছে এতদিন বাকি, তুমি তাড়াতাড়ি পড়া শেষ করো। আচ্ছা, এই জিনিসটাকে খুব সহজে করে নিয়ে আসতেছে ক্যালেন্ডার। মানে ক্যালেন্ডার আমাকে বলে দিবে যে তোমার এতদিন বাকি আছে পরীক্ষার। ধরো এটা আজকে কি মাস, আজকে হচ্ছে ফেব্রুয়ারি 18 তারিখ। যদি বলা হয় এপ্রিলের 18 তারিখ তোমার একটা মূল্যায়ন পরীক্ষা হবে, তাহলে প্রতিদিন ক্যালেন্ডারে একদিন করে সময় কর্তন করবে এবং বলবে তোমার এতদিন বাকি আছে। আচ্ছা, এটা আমরা কিসে সাহায্য করি? দেখো, আগে আমাদের ঘরে ম্যাক্সিমাম সবার ঘরে ক্যালেন্ডার আছে, মানে অনেকে তখন আমরা ক্যালেন্ডার ছাড়া চলতেই পারতাম না। ক্যালেন্ডারের মধ্যে আমরা ডেটটা দেখতাম, ডেটটা দেখে আমরা বলতে পারতাম যে আজকে হচ্ছে এই তারিখ বা আজকে হচ্ছে এত কি বার, এটা আমরা নির্ধারণ করতে পারতাম। তাহলে এই যে ক্যালেন্ডারের যে ব্যাপারটা, এই ক্যালেন্ডারটা কিন্তু এখন তোমার মোবাইলে চলে আসছে। তোমার মোবাইলে অন করলে তুমি এখন প্রতিদিনে কবে কি তারিখ বাজছে বা কয়টা বাজে এরকম সব কিছু তুমি দেখতে পাইতেছো। তাহলে ওই যে বড় একটা ক্যালেন্ডার ছোট একটা মোবাইলে চলে আসছে, তাহলে এটা অবশ্যই তথ্য প্রযুক্তির সাফল্যের কারণে হচ্ছে। তারপর যদি বলি, আগে সবার ঘরেই ঘড়ি লাগতো। এখন আমি যদি আমার কথা বলি, আমি মোবাইল ইউজ করার ফলে এবং স্মার্ট ওয়াচ ইউজ করার ফলে, মানে আমার হাতে অলওয়েজ ঘড়ি থাকে, এটা ইউজ করার ফলে আমি এখন আমার ঘরে কোনো ঘড়ি টাঙাই না, কারণ আমার ঘড়ি লাগে না। এখন আমি ঘড়ি অন্য ঘরে পাঠিয়ে দিছি। তো দেখো কি বোঝা যাইতেছে, এই যে ঘড়ি এবং ক্যালেন্ডার দুইটা বড় বড় জিনিস, এই দুইটা বড় জিনিসকে ছোট করে তথ্য প্রযুক্তি কই নিয়ে চলে আসছে, তোমার ছোট্ট একটা মোবাইলের মধ্যে নিয়ে আসছে। তাহলে কি বুঝলাম, ব্যক্তিগত জীবনে এই জিনিসটা একটা বিশাল প্রভাব আছে। ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, সহজ সরল এবং সিম্পল পড়াশোনায় তোমাকে স্বাগতম, যেখানে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা খুব সহজে ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং আইসিটি পড়ব এবং পরীক্ষায় ফাটিয়ে অ্যান্সার করব। এছাড়াও অন্যান্য সকল বিষয়ে তোমাদেরকে পরীক্ষার জন্য দক্ষ করে গড়ে তুলব। সকল বিষয়সমূহের উপর থাকবে পর্যাপ্ত ক্লাস এবং পূর্ণাঙ্গ পরীক্ষা প্রস্তুতি। প্রতিটি অধ্যায়ের উপর থাকছে বিশেষ নোট, ইউনিক ক্লাস লেকচার, প্রতিটি অধ্যায়ের উপর থাকছে বিশেষ ভিডিও লেকচার। তাহলে আর দেরি কেন, এখনই জয়েন হয়ে যাও ষষ্ঠ, সপ্তম অথবা অষ্টম শ্রেণীর স্পেশাল ব্যাচে, যেখানে তোমাদের সাথে আমি থাকবো মোহাম্মদ গোলাম রাব্বি, সহকারী শিক্ষক, বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজ। মানে এই তথ্য প্রযুক্তিটার বিশাল একটা প্রভাব আছে। তারপর যদি আমরা পরের অংশে চলে যাই, দেখো এখানে আরো কি কি অংশের নাম দেওয়া আছে। দেখো বলা আছে
টেলিভিশন, ইমেল, প্রিন্টার, ইবুক রিডার। প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বুঝায় বলছি আমি। প্রথমে দেওয়া আছে টেলিভিশন। এটা ছিল না এমন কেউ নাই। আগে টেলিভিশনগুলো যেরকম ছিল যে সেটা ছিল অনেকটা মোটা এবং সেটার মধ্যে অনেকটা বক্স টাইপ, পিছনে বক্সের মতো ছিল। এই বক্সের মতো টিভিগুলাতে কি ছিল না, সেখানে কোনো ইন্টারনেট ছিল না, সেখানে আমরা কোনো কিছু সার্চ করে দেখতে পারতাম। কিন্তু আমাদের এখনকার টেলিভিশনগুলোতে দেখো, বক্সের টিভির বদলে এখন টেলিভিশনগুলো হয়ে গেছে খুবই চিকন এবং খুবই পাতলা। এবং আগের টিভিগুলো যেখানে গোলা ছিল, এখনকার টিভিগুলো সেখানে খুবই ক্রিস্টাল ক্লিয়ার এবং ঝকঝকে তকতকে আলোতে আমরা ছবিগুলো দেখতে পাই। তাহলে কি বুঝলাম? যে তথ্য প্রযুক্তির ফলে এই টেলিভিশনের একটা বিশাল ইনোভেশন আসছে। ঠিক আছে? তারপর হচ্ছে ইমেল। ইমেল জিনিসটা কি? ইমেলকে বলা হয় ইলেকট্রনিক মেইল। আমি আবারও বলছি, ইমেলকে বলা হয় ইলেকট্রনিক মেইল। এই ইমেল জিনিসটা কি? দেখবা তোমাদের প্রত্যেকের মোবাইল, যাদের বাসায় মোবাইল আছে, তোমাদের প্রত্যেকের মোবাইলের মধ্যে জিমেইল নামে একটা চিঠির মতো আছে। দেখো এইখানে দেখা যাইতেছে যে জিমেইল একটা যাচ্ছে, এখান থেকে উড়ে উড়ে যাচ্ছে, আরেক জায়গা থেকে আসছে, এখান থেকে উড়ে যাচ্ছে। তাহলে এই যে চিঠির মতো যে আইকনটা, সেখানে দেখবা তোমরা যে ধরো আমার যে জিমেইলের কথা যদি আমি বলি, golam@gmail.com। এই যে একটা জিমেইল অ্যাড্রেস, এটাকে বলা হয় জিমেইল অ্যাড্রেস। এই জিমেইল অ্যাড্রেস থেকে যখন আরেকজনের জিমেইল অ্যাড্রেসে আমরা চিঠি প্রেরণ করব, এই চিঠি প্রেরণ করার ব্যাপারটাকে বলা হইতেছে ইমেল বা ইলেকট্রনিক মেল। মেল মানে হচ্ছে চিঠি, আর মানে হচ্ছে ইলেকট্রনিক, মানে বৈদ্যুতিক চিঠি। মানে বিদ্যুতের সাহায্যে বা ইন্টারনেটের সাহায্যে যেই চিঠি আমরা আদান প্রদান করি, সেটাকে মূলত বলা হচ্ছে ইমেল। এই ইমেলের সাহায্যে আমরা বিভিন্ন ছবি, টেক্সট, ফটো, ভিডিও, এভরিথিং, আমার যা যা প্রয়োজন, বিভিন্ন ডকুমেন্ট, ফাইল, এইরকম সব কিছু আমরা ইমেলের মাধ্যমে পাঠাতে পারি। তারপর আছে, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি লিখে রেখেছি প্রিন্টার। প্রিন্টার জিনিসটা কি? তোমরা যখন তোমাদের স্কুলে বেতন জমা দাও, বেতন জমা দেওয়ার পর তারা একটা পে রিসিপ্ট দেয়। এই পে রিসিপ্টটা কি করে? সেটা কিন্তু তোমাদের অনলাইন থেকে নামিয়ে তোমাদেরকে একটা কাগজের কপি ধরিয়ে দেয়। যে কাগজের কপিটা দিয়ে তোমরা শক্তভাবে ধরতে পারতেছো, এই কাগজের কপিটা তোমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারতেছো। বা এখন যে তোমরা বই উত্তোলন করতেছো আমাদের স্কুলের সম্মানিত শিক্ষক জাহাঙ্গীর স্যারের কাছ থেকে, তার কাছ থেকে যখন বই নিচ্ছ, তখন কিন্তু তোমাকে ওই কাগজের কপিটা দেখাচ্ছে। তাহলে এই জিনিসটাই হইতেছে প্রিন্টার, যেখান থেকে আমরা কোনো আমাদের লিখিত কাগজকে প্রিন্ট করে বের করে নিয়ে আসতে পারি। তারপর হচ্ছে ইবুক রিডার। ইবুক রিডারটা কি? দেখবা তোমাদের এনসিটিভির ওয়েবসাইট থেকে তোমাদের আইসিটি বইটার একটা অনলাইন কপি নামানো যায়, যেটাকে তুমি মোবাইলের সাহায্যে পড়তে পারো। এই যে মোবাইলের সাহায্যে যেই বইগুলো পড়তে পারতেছো, সেগুলোকে বলা হইতাছে ইবুক এবং বা ইলেকট্রনিক বুক, বা যে বইগুলো আমরা বিদ্যুতের সাহায্যে পড়ে থাকি। এবং ইবুক রিডারটা কি? ইবুক রিডারটা হচ্ছে যেই রিডারের সাহায্যে বা যার সাহায্যে আমরা সেই বইগুলোকে পড়তে পারি। এক্ষেত্রে তুমি মোবাইল দিয়ে পড়লে তোমার মোবাইলটা হচ্ছে একটা ইবুক রিডার। এবং বিদেশে বিভিন্ন জায়গায় দেখবা তোমাদের বইও হয়তো এই ছবিটা দেওয়া আছে, অ্যামাজন কিন্ডেল বুক, যেখানে অ্যামাজনের মধ্যে যত রকমের ইবুক পাওয়া যায়, সেই বুকগুলো এই অ্যামাজন কিন্ডেল বুকের সাহায্যে আমরা সেখান থেকে কিনে পড়তে পারি। আচ্ছা, আমাদের পরবর্তী টপিক, ফুড ডেলিভারি নিউজ উইকিপিডিয়া। ফুড ডেলিভারি চিনো না এমন মানুষ এখন নাই বললেই চলে। তোমরা অবশ্যই ফুড পান্ডার নাম শুনে থাকবে। তো ফুড পান্ডাতে কি করে? ফুড পান্ডাতে আমরা কি করি, আমাদের বাসায় বা যখন কোনো মেহমান আসবে, তোমার মা যদি অসুস্থ থাকে, হ্যাঁ, তখন কি করবা? মেহমান আসলে তাদেরকে তো খাওয়াতে হবে। তখন তোমরা কি করবা? ফুড পান্ডা থেকে খাবার অর্ডার করবা। এই যে খাবার অর্ডার করলা এবং ডেলিভারি ম্যান ঠিক সঠিক অ্যাড্রেসে তোমার খাবারটা এসে পৌঁছে দিয়ে গেল, এই জিনিসটাকে বলা হইতেছে অনলাইন ফুড অর্ডার প্লাস। যে লোকটা তোমাদেরকে ফুড ডেলিভারি করে দিয়ে যাচ্ছে, তাকে বলা হইতেছে ডেলিভারি ম্যান। ওকে, তারপর হচ্ছে আচ্ছা, এই যে ফুড অর্ডারটা করতেছি, এটা তো অবশ্যই আমরা মোবাইল ইউজ করতেছি, বা কারো যদি কম্পিউটার থাকে সে কম্পিউটার ইউজ করতেছে। তাহলে কি বুঝলাম? আগে যেই খাবারটা আমাদেরকে অর্ডার করতে হোটেলে যেতে হতো বা হোটেল থেকে এসে কিনে নিয়ে এসে খাওয়া লাগতো, সেই খাবারটা এখন আমরা ফুড পান্ডার সাহায্যে বা ফুড ডেলিভারি ম্যানের সাহায্যে আমরা বাসায় বসে সেই টাকা দিয়ে, বাসা থেকে টাকা দিয়ে আমরা ফুডটা অর্ডার করতে পারছি। আচ্ছা, তারপর হচ্ছে নিউজ।
নিউজের কথাটা যদি আসি, দেখবা কিছুদিন পর পরই তোমরা ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন রকম নিউজ দেখতে পারো। আগে যদি আমি বলতাম, আগে আমরা নিউজগুলো মূলত কোথায় দেখতে পেতাম? আমরা আগে মূলত নিউজগুলো দেখতে পেতাম হলো আমাদের কি বলে এটাকে, টিভির নিউজগুলোতে, যেমন এটিএন বাংলা, তারপর হচ্ছে চ্যানেল আই, যমুনা টিভি, এইগুলোতে টিভিতে। কিন্তু এখন নিউজগুলো কোথায় চলে এসেছে? একেবারে ইউটিউবে চলে আসছে, ফেসবুকে চলে আসছে। তাহলে কি বলতে পারলাম? তথ্য প্রযুক্তির ফলে এই নিউজগুলো আমরা যখন তখন দেখে ফেলতে পারছি। তারপর হচ্ছে উইকিপিডিয়া। উইকিপিডিয়াকে বলা হয় পৃথিবীর সবচাইতে বড় তথ্য ভান্ডার। তথ্য ভান্ডার জিনিসটা কি? যেমন আমাদের একটা স্কুল আছে, নাম হচ্ছে বন্দর গার্লস স্কুল কলেজ। এটা কবে প্রতিষ্ঠিত হয়েছে, তারপর এটার ইতিহাস কি, তারপর এটা কে কে প্রতিষ্ঠা করছে, কারা কিভাবে প্রতিষ্ঠা করছে, কারা জমি জমা দিছে, ঠিক আছে, এই টাইপ। তারপর কত সালে কত কে কে এখানকার হেড স্যার ছিল, বা কারা কারা এখানকার পুরনো স্যার ছিল, এই সব কিছু এই তথ্য ভান্ডার, এই টাইপের তথ্য ভান্ডার গুলো, যেমন পৃথিবীর যেগুলো স্বনামধন্য, যেগুলো খুবই পপুলার সারা পৃথিবীর মধ্যে, সেই জিনিসগুলোর তথ্য তুমি পেয়ে যাবা হলো উইকিপিডিয়া। আচ্ছা, তারপরে আমাদের আজকের শেষ টপিক, সিনেমা, বুক অর্ডার এবং টিকিট বুক। আচ্ছা, সিনেমা জিনিস অলরেডি তোমরা জানো যে সিনেমাটা কি। সিনেমাটা হচ্ছে যে আগে যদি আমাদের সিনেমা দেখা লাগতো তাহলে কি করা লাগতো? টিভি অন করা লাগতো, আর না হয় ডিশ অন করা লাগতো, বা কারো বাসায় যায় বা সিনেমা হলে যায় আমাদের সিনেমাটা দেখা লাগতো। কিন্তু এখন না, আমরা যদি সিনেমার কথা বলি, তাহলে আমরা মোবাইলের সাহায্যেই সেই সিনেমাটা দেখে ফেলতে পারতেছি। কিভাবে পারতেছি? এটা কি আমাকে আর বলে দিতে হবে? ইউটিউব বা তোমার কোনো বন্ধুর কাছ থেকে সিনেমা শেয়ার করে নিয়ে আসছো। তাহলে এই জিনিসগুলো হইতেছে তথ্য প্রযুক্তির ফলে, যাতে তোমার টাকা খরচ করা লাগতেছে না, বাসায় বসে দেখে ফেলতে পারতেছো, সময় বেঁচে যাচ্ছে। তো এইগুলা। তারপর হচ্ছে যদি বলি হলো বুক অর্ডার। বুক অর্ডার কি? তোমরা রকমারি.com ওয়েবসাইটের একটা নাম শুনছো, না হলে তোমরা সার্চ করে দেখতে পারো। এই রকমারি ওয়েবসাইটে যদি তুমি যাও, তাহলে সেখানে তুমি দেখতে পাবা যে অনেক রকম বই খুবই কম এবং রিজনেবল প্রাইসে সেখানে পাওয়া যাচ্ছে। তাহলে এই যে রকমারি ওয়েবসাইট থেকে তোমরা বইগুলো কালেক্ট করো, এই বই কালেক্ট করে সেখান থেকে পড়তেছো, অথবা সেখানে বইগুলো অর্ডার দিতেছো, সেটা কিসের সাহায্য করছো? হয় ইন্টারনেটের সাহায্যে, হয় প্লাস মোবাইল অথবা কম্পিউটারের সাহায্যে। তারপর আসি টিকিট বুক। টিকিট বুক জিনিসটা কি? বাংলাদেশে রেলওয়ে আছে, বাস আছে, যার সাহায্যে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এই যে সামনে ঈদ আসতেছে, ঈদের সময় মানুষ বাড়িতে যায়, ঈদের সময় বাড়িতে গেলে অবশ্যই যানবাহনের টিকিট কাটা লাগে। তাহলে এই লম্বা লাইনে দাঁড়িয়ে না থেকে অনলাইনের সাহায্যে আমরা সেই টিকিটগুলোকে কেটে ফেলতে পারতেছি, যার ফলে আমার নির্দিষ্ট স্থানে যায়া সেখানে যে আমার টিকিট সংগ্রহ করা লাগতেছে না, প্লাস যেতে আসতে আমার ভাড়াটাও বেঁচে যাচ্ছে। তাই আমরা এখন এই তথ্য প্রযুক্তির ফলে টিকিটটাও অনলাইনে বুক করতে পারতেছি। তারপরে যাই ই চিকিৎসা ও কম্পিউটার জ্ঞান। হ্যাঁ, আজকের আমাদের শেষ টপিকটা হচ্ছে এটা, সরি আমি আগেরটা বলে ফেলেছিলাম। আচ্ছা, ই চিকিৎসা এবং কম্পিউটার জ্ঞান। ই চিকিৎসা কোনটা? ধরো তোমার ঠান্ডা লাগছে, এখন ঠান্ডা তো অনেক কারণেই লাগে, কারো ডাস্ট অ্যালার্জি হয়, কারো ঠান্ডা পানি খেলে হয়, এরকম অনেক কারণে ঠান্ডা লেগে আছে। তো এখন রাত বাজে হলো ধরো 12টা 1টা, তো এত রাতে তুমি ডাক্তার পাইবা কই? এত রাতে তো তোমার পক্ষে ডাক্তার পাওয়া সম্ভব না। কোনো ক্লিনিক তুমি এত রাতে ইমার্জেন্সিতে যে যাবা, তাতেও তোমার কষ্ট হয়ে যাবে। তখন তুমি কি করবা? এই ই চিকিৎসার যে পোর্টাল গুলো আছে, বাংলাদেশে আছে কয়েকটা, আমার নাম এই মুহূর্তে মনে নাই। আমার যদি কখনো মনে পড়ে আমি তোমার ক্লাসে জানিয়ে দিব। তাহলে এই যে ই চিকিৎসা যেগুলো আছে, এই পোর্টাল গুলোতে অলওয়েজ 24 ঘন্টা ডাক্তার থাকে। তাদের সাথে যোগাযোগ করলে তারা তোমাকে তাৎক্ষণিক মোবাইলের মাধ্যমে তোমার সিমটম বা তোমার লক্ষণগুলো বুঝে তোমাকে একটা ওষুধ লিখে দিবে, যে ওষুধটা খেলে তুমি তাৎক্ষণিক ভালো হয়ে যেতেও পারো। তাহলে এই যে ডাক্তারের কাছে না গিয়েও ঘরে বসে ডাক্তার দেখায় ফেলতেছি, ডাক্তারের সাথে ট্রিটমেন্ট নিতেছি, ডাক্তারের কাছ থেকে আমি বিভিন্ন পরামর্শ নিচ্ছি, এই ব্যাপারটাই হইতেছে আমার ই চিকিৎসা। এবং সর্বশেষ হচ্ছে এই ই চিকিৎসাগুলো আমরা কি নিয়ে করি? অবশ্যই মোবাইল অথবা কম্পিউটার অথবা ফোন কল, এই সব কিছুর সাহায্যে আমরা ই চিকিৎসা করি। এবং সর্বশেষ হচ্ছে কম্পিউটার গেম। কম্পিউটার গেম এটা কি আমাকে আর বুঝিয়ে বলতে হবে? এই যে দেখো দুই পাশে
দুইজন খেলতেছে, এই পাশে একজন ঘর বানাচ্ছে আর এই পাশে একজন পাজল মিলাচ্ছে। তাহলে এই যে জিনিসগুলো হচ্ছে এই জিনিসগুলো হইতেছে কম্পিউটার গেম। কম্পিউটার গেমের সাহায্যে আমাদের চিত্ত বিনোদন হয়, মেধা বিকাশ ঘটে। আবার অতিরিক্ত কম্পিউটার গেম খেললে আমাদের পড়াশোনা হ্যাম্পার হয় এবং শারীরিক এবং মানসিক দুটোই আমাদের জন্য ক্ষতি সাধন করে। তাই এই ক্ষেত্রে আমাদেরকে একটু সচেতনতার সাহায্যে এগুলো হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, আজকে তোমাদের টপিক এই পর্যন্তই ছিল। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অবশ্যই থ্যাংক ইউ। এই ভিডিওটার নিয়ে তোমাদের জন্য কোনো কোশ্চেন বা কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের গ্রুপে দেওয়া আছে, অথবা তোমরা আমাকে অবশ্যই পার্সোনালি মেসেজ দিয়ে তোমার যে কোনো কোশ্চেন আমাকে জানাতে পারো। এছাড়া তোমাদের যদি অন্যান্য কোনো বিষয় হেল্প লাগে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ অ্যাগেইন।